শুভ সন্ধ্যা। আপনাদের নিজস্ব চ্যানেল সেলফ কিওর উইথ অতনুতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের কমিউনিটির নাম সেলফ কিওর লাইফস্টাইল হাব। আপনারা যে কেউ এই কমিউনিটিতে যুক্ত হতে পারেন আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9073025515। আপনারা যে কেউ আমাদের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত হতে পারেন এবং আপনাদের লাইক মাইন্ডেড পিপলদের সঙ্গে থেকে আপনারা নিজেদেরকে যৌগিক লাইফস্টাইলে যুক্ত করে নিজেকে সুস্থ করে তুলতে পারেন। আজকে কনস্টিপেশন সম্বন্ধে আলোচনা করব। গত রবিবার কনস্টিপেশন সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমি কনস্টিপেশন রিলেটেড যে যোগ ব্যায়ামগুলো রয়েছে, যেগুলো করলে খাদ্যনীতি মানার সঙ্গে সঙ্গে এই যোগ ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা সহজেই আপনাদের কনস্টিপেশন রোগকে চিরতরে হারিয়ে ফেলতে পারবেন এবং একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন। আমরা আগেই আলোচনা করেছিলাম যে কনস্টিপেশন রোগ মূলত 90 থেকে 95% মানে 90 থেকে 95% রোগের মূল কারণ। সকলে যোগ দিন যাতে আমরা সকলে মিলে খুব বেশি সংখ্যক মানুষকে জানাতে পারি এই কনস্টিপেশন রোগ কতটা মারাত্মক। লাইভটা শুরু করতে কিছুটা দেরি হয়ে গেল কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। সেই জন্য প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চেয়েছিলাম যে কিছু কিছু জিনিস আপনাদের লাইভের স্ক্রিন শেয়ার করে দেখাবার জন্য, কিন্তু সেটা করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কারণ স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি আমি আপনাদেরকে কিছু দেখাতে পারতাম, মানে যে ধরনের টিপস ফলো করবেন সেগুলো আমি চোখের সামনে যদি তুলে ধরতে পারতাম, সেটা আপনাদের পক্ষে আরও সুবিধা হতো। কিন্তু চিন্তার কিছু নেই, এই লাইভে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। শেষ পর্যন্ত থাকলে আমি কথা দিচ্ছি যে আপনাদের সঙ্গে পুরো ডায়েট চার্ট এবং কিভাবে আপনারা আপনাদের সুস্থ জীবনযাপন করবেন যাতে আপনাদের কনস্টিপেশন রোগই নয়, অনেক বড় বড় লাইফস্টাইল ডিজিজ যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, পিসিওডি, পিসিওএস, ওবেসিটি, এই বড় বড় রোগ থেকেও আপনারা সহজে মাত্র 3 মাসে মুক্তি পাবেন। এবং যদি এই প্রসেসটা আপনি এবং আপনার পরিবারে সবাই ফলো করতে পারেন তাহলে তো কথাই নেই। কেন একা একা কোনো লাইফস্টাইল ফলো করা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। যদি আমরা আমাদের পরিবারের সকলকে বোঝাতে পারি যে আমাদের শরীরটাই হচ্ছে আমাদের মূল সম্পদ, তাহলে তারা সকলে আপনাদের সঙ্গে একসঙ্গে এই লাইফস্টাইলটা বাঁচতে পারবেন এবং নিরোগী হয়ে দীর্ঘায়ু হতে পারবেন। তো চলুন আমরা এবারে আলোচনা করি যে কিভাবে আমরা কনস্টিপেশন রোগের থেকে চিরতরে মুক্তি পেতে পারি। প্রথমে জানতে হবে কনস্টিপেশন কি। আপনারা জানেন হয়তো, এটা সকলেই জানেন যে কনস্টিপেশন কি, তাও একটু বলে দিই। কনস্টিপেশন হলো এমন একটি সমস্যা যেটা শুরু হয় আমাদের অন্ত্র বা গাটে বা ইন্টেস্টাইনে।
আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম তন্ত্র সেই খাদ্যটাকে হজম করে। হজম করার পর শরীরের যে নিউট্রিশন দরকার সেই খাদ্য থেকে সেই নিউট্রিশন রস শরীর গ্রহণ করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং অর্গানে পাঠিয়ে দেয় রক্তের মাধ্যমে। কিন্তু যখন আমাদের খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণ ঝাল, তেল, মশলা এবং কঠিন পাচ্য খাদ্য সামগ্রী থাকে, তখন সেটাকে হজম করতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, যেমন লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এইসব গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে অনেক বেশি বেশি করে পাচক রস তৈরি করতে হয়। তো তার ফলে আমাদের শরীরে মাঝে মাঝে অ্যাসিডিটি ক্রিয়েট হয়। যত জটিল খাদ্য গ্রহণ করবে তত বেশি সময় লাগবে আমাদের শরীরকে বা হজমতন্ত্রকে সেই খাবারটা হজম করতে, এবং যত দেরি করে হজম হবে তত কম নিউট্রিশন আমাদের শরীরে যাবে এবং সেই খাবারের লাভটা আমাদের শরীর পাবে। তো আমাদের প্রথমে উচিত যাতে আমরা সহজপাচ্য খাবার আমাদের শরীরকে দিতে পারি। এবার যখন এই খাদ্য খাবারগুলো শরীরে অহজম বা হজম না হওয়া অবস্থায় থাকে, তখন ধীরে ধীরে আমাদের শরীরে সেই খাদ্যগুলো পচতে থাকে এবং শরীরে টক্সিন ক্রিয়েট করে। দীর্ঘদিন ইন্টেস্টাইনের মধ্যে সেই খাবারগুলো পড়ে থাকার ফলে পচতে পচতে এমন পজিশনে পৌঁছায় যখন সেই পচন রস আমাদের শরীরের মধ্যে আসতে থাকে। ইন্টেস্টাইনে ছোট ছোট ঝিল্লি থাকে, সেই ঝিল্লিগুলো আমাদের শরীর খাদ্য থেকে যেমন নিউট্রিশন শোষণ করে আমাদের শরীরে পাঠায়, সেরকমভাবে ওই টক্সিনটাও শোষণ করে আমাদের রক্তের মধ্যে পাঠিয়ে দেয়। তো আমাদের শরীরে যখন মাত্রাতিরিক্ত এই টক্সিন বাড়তে থাকে, তখন বড় বড় রোগ যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের বড় বড় সমস্যা বাড়তে থাকে। টক্সিন বাড়তে বাড়তে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় স্টোন বা পাথরের তৈরি করে, যেমন কিডনিতে স্টোন, গল ব্লাডারে স্টোন। এগুলো আর কিছুই না, এগুলো টক্সিনের অ্যাকিউমুলেটেড অবস্থা। টক্সিন জমতে জমতে বাড়তে বাড়তে যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন এইসব জায়গায় স্টোনের উৎপত্তি করে। তাহলে বুঝতেই পারছেন, আপনারা শুনলে অবাক হবেন যে সর্দি, কাশি এগুলোরও মূল কারণ হচ্ছে কনস্টিপেশন বা পেট খারাপ হওয়া। এই জন্য আমাদের উচিত প্রত্যেক দিন সকালে যেন আবার বাওয়াল মুভমেন্ট প্রপারলি হয় বা পেট পরিষ্কার প্রপারলি হয়। এই কনস্টিপেশন রোগকে দয়া করে আপনারা কেউ ইগনোর করবেন না। এটি কোনো ছোটোখাটো রোগ বা সমস্যা নয়, এটি খুব মেজর সমস্যা। যেমন আমাদের হঠাৎ করে যদি ব্লাড প্রেশার 200-250 হয়ে যায়, বা শরীরের মধ্যে কোথাও যদি অবাঞ্ছিত গাঁট পাওয়া যায়, তাহলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটি। কিন্তু যখন আমাদের একদিন বা দুদিন বাওয়াল মুভমেন্ট হয় না, বা দিনের যে কোনো সময় বাওয়াল মুভমেন্ট হয়, সকালে না হয়, তাহলে আমরা কোনো কিছু বদার করি না বা মনে করি না যে আমাদের কোনো সমস্যা হয়েছে। পেট পরিষ্কারই তো হয়নি, এটা আবার কি সমস্যা? আজকে হয়নি, কালকে হয়ে যাবে। ঠিক আছে, আজকে হচ্ছে না, দুদিন হয়নি, চলো একটু ইসবগুল খেয়ে নিই, একটু ওষুধ খেয়ে নিই, যাতে পেটটা পরিষ্কার হয়ে যায়। এইভাবে আমাদের শরীরকে আমরা ইসবগুল এবং ওষুধের মধ্যে জড়িয়ে ফেলি। ওষুধ ছাড়া বা ইসবগুল ছাড়া তখন পেট পরিষ্কারই হয় না, এবং শরীরে এইভাবে টক্সিন জমতে জমতে মারাত্মক সব লাইফস্টাইল ডিজিজ আসে, মারণ রোগও আমাদের শরীরে তৈরি হয়। তো আসুন আমরা আলোচনা করি যে কনস্টিপেশনকে আপনারা কিভাবে একদম গোড়া থেকে উপড়ে ফেলে দেবেন, যাতে আপনারা
দীর্ঘায়ু হতে পারেন কোনো রকম ওষুধ ডাক্তার এর সাহায্য ছাড়া, কোনো রকম রোগ ছাড়া। তো আগের দিন আমি আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের জীবনশৈলীর মধ্যে ন্যাচারাল খাদ্য খাবার নিয়ে এসে ন্যাচারালভাবে আপনাদের শরীরকে সুস্থ করতে পারেন। জানেন তো আমাদের শরীর পঞ্চতত্ত্বে গঠিত। যেমন বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ এবং জল। এই পাঁচটি মহাভূত নিয়ে আমাদের শরীর গঠিত এবং যখন আমাদের শরীরের মৃত্যু ঘটবে আমরা এই পাঁচটা ভূতেই বিলীন হয়ে যাব। বিভিন্ন ধর্ম নির্বিশেষে আমাদের অন্তঃক্রিয়া হয়ে থাকে, সে যেভাবে হোক না কেন আমাদের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। এবং পৃথিবীর মধ্যেও 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেইভাবে আমাদের শরীরে 3 ভাগ জল 1 ভাগ মাংস, মেদ, মাসল, পেশি, হাড় এসব নিয়ে 30% গঠিত, 70 ভাগ জল। তাহলে আমরা যদি আমাদের শরীরের মধ্যে এমন ধরনের খাবার দিতে পারি যাদের মধ্যে জল বেশি পরিমাণে আছে, মানে আমাদের জল খেতে হবে, জল পান করলে হবে না, এমন খাবার খেতে হবে যার মধ্যে জল বেশি আছে, সেই খাবার মাধ্যমে আমরা জল খেতে পারি। সেইভাবে আমরা যদি আমাদের খাদ্য তালিকা তৈরি করি তাহলে আমাদের শরীর পাবে প্রপার নিউট্রিশন, সহজেই হজম করতে পারবে এবং সহজেই সেই হজম করা খাবারের মাধ্যমে আমাদের শরীর পাবে প্রপার নিউট্রিশন। প্রপার নিউট্রিশন শরীরের মধ্যে যখনই যাবে তখন আমাদের শরীর হয়ে উঠবে উন্নত, রোগমুক্ত। এবং যখনই আপনি আপনার শরীরকে ইজিলি ডাইজেস্টেড বা সহজপাচ্য খাবার দেবেন তখনই আপনার হজম প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ হবে, শরীর সময় পাবে নিজেকে হিলিং করা, নিজেকে ঠিক করার, বিভিন্ন রকম রোগ থেকে বাঁচানোর, বিভিন্ন রকম রোগে যাতে না পড়েন তার জন্য আপনার ইমিউনিটি স্ট্রং করবে। বলে রাখি আমাদের কমিউনিটির মূল লক্ষ্য হচ্ছে আপনার শরীরে ইমিউনিটি স্ট্রং করার মাধ্যমে আপনাকে সুস্থ করে তোলা, রোগ থেকে মুক্ত রাখা, রোগ থেকে দূরে রাখা এবং আপনাকে একটা সুস্থ লাইফ দেওয়া। তো ইমিউনিটি কিভাবে বাড়বে? যদি আপনাদের শরীর নিজেকে নিজে হিল করতে পারে, শরীর নিজেকে মজবুত করতে পারে। কিন্তু আমরা কি করি, সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত শুধুমাত্র খাবারে খেতেই ব্যস্ত। সকালে কি খাবো, দুপুরে কি খাবো, বিকেলে কি খাবো, রাতে কি খাবো, সবসময় খাওয়ার চিন্তা। এই 4টের সময় খাওয়া ছাড়াও মাঝে মাঝেই আমাদের মুখরোচক কিছু খুঁজতে ইচ্ছে করে, চোখের খিদে, এই একটু চিপস খেয়ে নিই, একটু ঝুড়ি বাইরে খেয়ে নিই, একটু চটপাটা, একটু ফুচকা খেয়ে নিই, একটু চকলেটস খেয়ে নিই, একটু নোনতা কিছু খেয়ে নিই, নোনতা বিস্কুট, সবসময় আমাদের মুখ চলছে। তো আমরা যদি আমাদের শরীরের হজমতন্ত্রকে সবসময় ব্যস্ত রাখি তাহলে হজমতন্ত্র সুযোগই পাবে না, আমাদের শরীরের প্রাণ শক্তি বা শরীর সুযোগই পাবে না যে অন্য কাজ করার। বেশিরভাগ সময় ব্যস্ত শুধুমাত্র খাবার হজম করার কাজে। এবার অনেকে তো আমরা রাত 10টা, 11টা, 12টার আগে রাতের খাবারই খাই না। তো আমরা যদি কঠিন পাচ্য খাবার রাত 11টা, অ্যাভারেজ মানুষ 11টা, 10টা থেকে 11টার মধ্যে খায়, আমরা যদি কঠিন পাচ্য খাবার 10টা 11টার সময় খাই তাহলে সেই কঠিন পাচ্য খাবারের হজম হতে, যদি আপনারা ধরুন সবজি, রুটি বা ভাত যা কিছু খেলেন, সেটা হজম হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে।
আর যদি আপনার অ্যানিমাল প্রোটিন খেয়ে নেন সেটা হজম হতে তো 12 থেকে 16 ঘন্টা সময় লেগে যেতে পারে। তাহলে আমি যদি নর্মাল সবজি ভেজিটেবল খাবারের কথাই বলি, 10টার সময় যদি সবজি খান, সবজি রুটি বা ভাত খান, তাহলে সেটা হজম হতে 8 ঘন্টা সময় লাগলো। মানে কতক্ষণ সময় লাগলো? সকাল 6টা, 10টায় খাবার আপনার হজম হতে সকাল 6টা বেজে গেল। মানে সকাল 6টা যদি আপনি 7টাতেও ঘুম থেকে ওঠেন, তাহলে মাত্র 1 ঘন্টা ঘুমের মধ্যে শরীর পেল নিজেকে হিলিং করার। এবং 7টার পরে উঠে যদি আপনি 8টা-9টার মধ্যে ব্রেকফাস্ট করে নেন, মাত্র 3 ঘন্টা শরীর পেল হিলিং করার। কেন বাকি সময় তো সে হজম করতেই ব্যস্ত, হজমের কাজেই আমাদের শরীরের প্রাণ শক্তি ব্যস্ত, তো হিলিং করবে কখন? তো হিলিংয়ের সময় পেল মাত্র 3 ঘন্টা ব্রেকফাস্ট করার আগে। কিন্তু যদি আপনি খাওয়ার সময়টা 10টা থেকে শিফট করে সন্ধ্যে 7টায় নিয়ে আসতে পারেন, তাহলে সূর্যের তেজ এর একটা প্রভাব থাকে। জাস্ট সূর্যাস্ত হয় 5:30 6টার দিকে, 7টার মধ্যে যদি খান, তাহলে সূর্যের একটা তেজ আমাদের শরীরের অগ্ন্যাশয়ের উপরে থাকে, যেটাকে বলি জঠর অগ্নি। সেই অগ্ন্যাশয়ে আমাদের খাবারটা আরো তাড়াতাড়ি হজম করতে পারবে। 8 ঘন্টার জায়গায় 6.5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে হজম করতে পারবে। যদি আপনি 7টার সময় খাবার খেয়ে নেন, 6 ঘন্টা পর, মানে 1টা থেকে 2টোর মধ্যে আপনার খাবার হজম হয়ে যাবে। 2টো থেকে 7টা অবধি যদি আপনি আপনার ব্রেকফাস্ট 8টাতেও করেন, 6 ঘন্টা সময় আমাদের শরীর পাবে শরীরকে হিলিং করার জন্য। মানে কতটা সুযোগ আপনি আপনার শরীরকে করে দিতে পারেন যে শরীর যেন নিজেকে নিজে হিলিং করতে পারে, কোনো রকম ওষুধ, ডাক্তার বা আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট সাহায্য ছাড়া। সেজন্য আমাদের প্রথমেই উচিত আমরা যেন আমাদের ডিনার 7টার মধ্যে শেষ করতে পারি। দেখবেন বড় বড় অভিনেতারা যারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, প্রথমেই আমি বলি অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, শ্রদ্ধা কাপুর, এরা সকলেই এই ইভিনিং এর ডিনারটা মেনটেন করে চলে। 6:30 থেকে 7টার মধ্যে তারা ডিনার করে ফেলে, এবং ডিনার করে ফেলার পর মিনিমাম 3 ঘন্টা পরে, 2 থেকে 3 ঘন্টা পরে আপনি ঘুমোতে যান। তাহলে অনেকটা খাবার হজম প্রক্রিয়া আপনার কমপ্লিট হয়ে যাবে ঘুমোতে যাওয়ার আগেই। তো আপনার ঘুমটাও সহজে আসবে, শরীরে কোনো অস্বস্তি হবে না। বিছানায় পড়বেন কি 10 মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসবে। বলতে নেই, ভগবানের আশীর্বাদে আমিও বিছানায় পড়ার 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ি। তো আপনারা যদি চান আপনাদের ঘুমটা ভালো হোক, তাহলে এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। আমি কেন এই রাতের নিয়ম থেকে শুরু করলাম, যাতে দিনের শুরুটা আপনাদের সকাল 5টা থেকে 5:30টার মধ্যে হয়। ঘুম থেকে যদি উঠে পড়েন 5টা থেকে 5:30টার মধ্যে, তাহলে অনেক সময় পাবেন বিভিন্ন ধরনের কাজ করার জন্য, এবং সকালবেলায় আপনাদের মাইন্ড ফ্রেশ থাকে যে কোনো ধরনের উন্নয়নশীল বা সৃজনশীল কাজ করার জন্য। সেটা পড়াশোনা হোক বা কোনো কিছু চিন্তা ভাবনা করা হোক, যে আপনার গোল কি হবে, জীবনের গোল কি হবে, আপনি কি করতে চান, আপনার সারাদিনের প্ল্যানিং কি রয়েছে, এই সব ধরনের কাজ আপনি সকালে খুব ভালো মনে করতে পারবেন। তো কনস্টিপেশনের কথায় আবার ফিরে আসি, যে কনস্টিপেশন রোগটা শুরু হয় আমাদের জটিল খাদ্য খাবার গ্রহণ করার জন্য। তো সেই জন্যই সকালে উঠে বাসি মুখে 2 গ্লাস ঈষদুষ্ণ জল খাবেন। এই যে সারা রাত ধরে আমাদের মুখে আমাদের যে 11টা লালা গ্রন্থি রয়েছে, সেই লালারস ক্ষরণ করেছে, সেই লালাটা হচ্ছে খুব দামি সম্পদ আমাদের শরীরের জন্য। ওই জন্য সকালে উঠেই বেসিনে গিয়ে মুখ হাত পা না ধুয়ে প্রথমেই ঈষদুষ্ণ জল, 2 গ্লাস ঈষদুষ্ণ জল ধীরে ধীরে পান করুন,
মুখে কুলকুচি করে পান করুন, যাতে মুখের সমস্ত লালা আমাদের শরীরে গাটে ইন্টেস্টাইনে যেতে পারে। ওই জলটা গিয়ে পেটের মধ্যে ধৌতি প্রক্রিয়া মানে পরিষ্কার করার কাজ করবে। 2 গ্লাস জল খাওয়ার পরে একটু হাঁটাচলা করুন, বা বিভিন্ন রকম আসন রয়েছে যেটা আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি নিজে করে দেখাবো। সেই আসনগুলো করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন আসন করলে শুধুমাত্র কনস্টিপেশন না, আপনাদের সকালে যাদের বাওয়েল মুভমেন্টের সমস্যা রয়েছে, এই জল খাওয়ার পরে কি কি আসন করলে আপনাদের বাওয়েল মুভমেন্টটা খুব সহজেই হবে ন্যাচারালি, সেটা আপনাদেরকে দেখাবো। তো ওই 2 গ্লাস জল খাওয়ার পরে কয়েকটা আসন, 2 থেকে 3টে আসন আপনারা প্র্যাকটিস করবেন, যেমন বিপরীত করণী মুদ্রা, পবন মুক্তাসন, ভুজঙ্গাসন, তার সঙ্গে একটা যোগ মুদ্রা। এই 3 থেকে 4টি আসন আপনারা প্র্যাকটিস করলেই আপনাদের খুব সহজেই টয়লেটের প্রেশার আসবে, এবং টয়লেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাউল মুভমেন্ট হয়ে যাবে, কোনো রকম চাপ না দিলেও, এবং খুব সহজেই, বেশিক্ষণ বসতে হবে না টয়লেটে গিয়ে। যাদের এই ধরনের প্রসেস ফলো করেও বাউল মুভমেন্ট হবে না, তাদের ভাববেন যে তাদের অন্ত্রে অনেক রকম সমস্যা অনেক মারাত্মক হয়ে গেছে। তখন আপনাদের কিন্তু এনিমা, যেটা অহিংসক এনিমা, আমার সঙ্গে এই লাইভে শেষ পর্যন্ত থাকুন। আমি আপনাদের পুরো গোটা টেমপ্লেট শেয়ার করব, যার মধ্যে এই সব প্রসেস লেখা রয়েছে ছবি সমেত। ঠিক আছে, আশা করবো আপনারা সহজেই সকলেই আমার সঙ্গে লাইভে শেষ পর্যন্ত থাকবেন, যাতে টেমপ্লেটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে যাদের এই আসন প্রাণায়াম আসনগুলো করার পরেও বাউল মুভমেন্ট হবে না, তাহলে তারা সকলে এই অহিংসক অ্যানিমা নেবে। অহিংসক অ্যানিমা নেওয়া খুব সোজা। একটা অ্যানিমা পট, অহিংসক অ্যানিমা পট নিয়ে নেবেন অ্যাভেলেবেল। অহিংসক অ্যানিমা পটটা হলো এমন, যেই পটের মধ্যে 200 ml এর বেশি জল ধরে না। এখনকার যে অ্যানিমালগুলো পটগুলো পাওয়া যায়, যার মধ্যে 1500 মিলিলিটার পর্যন্ত জল ধরে বা 1.5 লিটার পর্যন্ত জল ধরে, সেই ধরনের পটগুলো নয়। অহিংসক অ্যানিমা পট হচ্ছে আপনার 200 ml এর পট, যার সঙ্গে 2 ফিটের মতো পাইপ থাকে, এবং সেই পাইপের মুখে একটা 1 ফুটের মতো রাবার ক্যাথিডার লাগানো থাকে। ঠিক আছে, 12 mm রাবার ক্যাথিডার। 12 mm রাবার ক্যাথিডার হচ্ছে যারা অ্যাডাল্ট তাদের জন্য, আর 8 mm ক্যাথিডার হচ্ছে যারা বাচ্চা তাদের জন্য। বাচ্চাদের যাদের কনস্টিপেশন হয়ে থাকে তারা অ্যানিমা নিতে পারে 8 mm রাবার ক্যাথিডার ইউজ করে। ঠিক আছে, অ্যাডাল্টদের জন্য 150 থেকে 200 ml জল ইউজ করতে হয়, সাধারণ টেম্পারেচার বা রুম টেম্পারেচারের জল, এবং বাচ্চাদের জন্য 50 থেকে 75 ml জল ইউজ করতে পারে। বেশি জল ইউজ করলেই কিন্তু আপনার ইন্টেস্টাইনের ক্ষতি হতে পারে। ইন্টেস্টাইনের চাপ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এনিমা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইন্টেস্টাইনের মাধ্যমে, অ্যানাসের মাধ্যমে ইন্টেস্টাইনে জল পাস করা, জল পাঠানো। সেই জলটা আমাদের ইন্টেস্টাইনে ঘুরে ঘুরে ইন্টেস্টাইনের যাবতীয় ময়লা টেনে বের করে নিয়ে আসবে, যাতে আমাদের যে অবাঞ্ছিত ময়লা পেটের মধ্যে জমে আছে বা ইন্টেস্টাইনে জমে আছে, সেটি সহজেই বেরিয়ে আসবে। তো এনিমা আপনারা করবেন। এনিমা হয়ে যাওয়ার পর এবার মুখ ব্রাশ করা, দাঁত ব্রাশ করা হয়ে গেল। তারপরে সকাল 7টা থেকে আপনাদেরকে ডিটক্স জুস গ্রহণ করতে হবে। ডিটক্স জুসের মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাশগার্ড জুস। অ্যাশগার্ড কাকে বলে? বাংলায় চাল কুমড়ো, হিন্দিতে পেঠা, যেই দিয়ে আমাদের মিষ্টি তৈরি হয়, সেটাকে বলে অ্যাশগার্ড। আপনারা বাজারে পেয়ে যাবেন সহজেই। সেই অ্যাশগার্ডের জুস আপনাকে তৈরি করতে হবে 200 থেকে 250 ml মতো। এক গ্লাস অ্যাশগার্ডের ছাল ছাড়িয়ে বা খোলা ছাড়িয়ে ভেতরের দানা বের করে ওটা আপনারা মিক্সিতে করে দিতে পারেন। মিক্সি বা জুসারে সেটা হয়ে যাবে সহজেই। সেই জুস খেতে পারেন, বা যদি চাল কুমড়ো না পান বা চাল কুমড়ো বানাবার, চাল কুমড়োর রস বা অ্যাশগার্ড জুস বানাবার সময় না থাকে, তাহলে আপনারা 200 থেকে 250 ml ডাবের জল পান করবেন। এই দুটো হচ্ছে খুব ভালো ডিটক্স পানীয়, যেটা আপনার শরীরে সমস্ত রকম দূষণ ময়লা টেনে বের করে আনতে সাহায্য করে আপনার শরীরকে।
কিন্তু মনে রাখবেন যে জুস খাওয়ার আধ ঘন্টা আগে এবং জুস খাওয়ার 1 ঘন্টা পরে কোনো রকম লিকুইড বা সলিড ফুড খাবেন না, যাতে আপনাদের শরীরে এই ডিটক্স জুসটা ভালোভাবে কাজ করতে পারে। এই ডিটক্স জুসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো মানুষের জন্য এই ডিটক্স জুসটা দরকার। কারণ আমাদের শরীরে এমন অনেক রোগ আছে যেটা হঠাৎ করে প্রকাশ পায় না, ধীরে ধীরে সেটা প্রকাশে আসে, কিন্তু সেই রোগটাকে আপনি যদি গোড়াতেই মেরে দিতে পারেন এই জুসগুলো খাওয়ার মাধ্যমে। একটা হচ্ছে ডাবের জল অথবা চাল কুমড়োর রস, তাহলে আপনারা সহজেই যে কোনো রোগ থেকে দূরে থাকতে পারবেন। আপনার ইমিউনিটি বুস্ট হবে, শরীরের মধ্যে অবাঞ্ছিত ময়লা বেরিয়ে গেলে আপনার ইমিউনিটি বুস্ট হবে। ইমিউনিটি বুস্ট হলে কোনো রোগ আপনার শরীরে আসবে না। কেন আজকাল শুনবেন যে অটো ইমিউন ডিজিজ ছড়িয়ে পড়েছে। অটো ইমিউন ডিজিজের মাধ্যমে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো ক্ষতি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস এই অটো ইমিউন ডিজিজের মূল কারণ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মাধ্যমে এই অটো ইমিউন ডিজিজের মাধ্যমে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। আর এটা খুব রিসেন্ট দেখা দিয়েছে গত 3-4 বছর যাবত, যে অটো ইমিউন ডিজিজের মাধ্যমে আমাদের কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, এই ধরনের বিভিন্ন মেজর অর্গান ফেলিওর হচ্ছে। তো আপনার ইমিউনিটি বুস্ট করতে গেলে আপনার শরীরকে ডিটক্স করতেই হবে। তার জন্য এই ডিটক্স পানীয়গুলো খুব গুরুত্বপূর্ণ। 7টার সময় এই ডিটক্স পানীয় খাওয়ার পর 8টা থেকে 8:30টার সময় আপনাদের ব্রেকফাস্ট করতে হবে শুধুমাত্র ফল দিয়ে। যে কোনো ধরনের সিজনাল ফ্রুটস কিনলে আপনাদের পকেট ফ্রেন্ডলি হবে, খুব রিজনেবল হবে। যেমন ধরুন এখন যেগুলো পাওয়া যাচ্ছে পেঁপে, পেয়ারা, নাশপাতি, আনারস, এগুলো সিজন ফ্রুট এবং খুবই সহজলভ্য, বেশি দাম না। আপেল যদি কিনতে যান দাম হবে, কিউই বা এই ধরনের যদি ফল আপনারা খেতে যান বেশি দাম পড়বে। এগুলো কিন্তু আমাদের সিজনাল এবং রিজনাল নয়। সিজনাল এবং রিজনাল ফ্রুটস যদি আপনারা খান সেগুলো খুবই সহজপাচ্য, সহজলভ্য হবে আপনাদের পক্ষে। ঠিক আছে, কতটা ফল খাবেন? আপনাদের যেটা শরীরের ওজন, মানে ধরুন কারোর ওজন 60 কিলো, তাহলে 600 গ্রাম ফল আপনাকে খেতে হবে। ফল কিন্তু আপনাকে পেট ভরে খেতে হবে। আমরা শুনে এসেছি ভরা পেটে ফল, কিন্তু ভরা পেটে ফল নয়, খালি পেটেই ফল কিন্তু ভর পেট ফল। ভর পেট ফল আপনাকে খেতে হবে যাতে আপনাদের শরীর সকালে একটা খুব সুন্দর স্টার্টিং পায়। ধরুন আমরা যখন গাড়ি চালাই, গাড়িতে প্রথমে কি 3rd গিয়ার দিই? নিশ্চয় নয়। 1st গিয়ার, 2nd গিয়ার, 3rd গিয়ার, 4th গিয়ার, 5th গিয়ার, এইভাবে ধাপে ধাপে আমাদের গাড়ির ইঞ্জিনকে আমরা স্ট্রেস দিই। কিন্তু প্রথমে যদি গাড়িকে আমরা 3rd গিয়ারে ফেলে দিই, গাড়ি কিন্তু নিতে পারবে না, ঝটকা দিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের শরীরের সঙ্গে সেই ভুলটাই প্রতিনিয়ত করে চলেছি। সকালে উঠেই আমরা চা বিস্কুট খেয়ে ফেলি, বা জ্যাম পাউরুটি, টোস্ট পাউরুটি, চা পাউরুটি, এই ধরনের ব্রেকফাস্ট, ডিম টোস্ট, এই ধরনের ব্রেকফাস্ট করে ফেলি। সারা রাত আমাদের হজম প্রক্রিয়া চলেছে এবং শরীর রেস্টে ছিল, সেখানে আমরা সকালে উঠেই যদি শরীরকে প্রথমে 3rd গিয়ারে দিয়ে দিই বা কঠোর পরিশ্রম দিয়ে দিই, সেখানে আমাদের শরীর কি সেটাকে নিতে পারে সহজে? নিশ্চয়ই নয়। আপনারা আমাদের সঙ্গে একমত হবেন। সেই জন্য আমাদের শরীরের দিনের শুরুয়াত করতে হয় জুস থেকে, ডিটক্স ড্রিঙ্ক থেকে, যাতে আমাদের শরীর ধীরে ধীরে কষ্টটাকে নিতে পারে। ঠিক আছে, আমরা তো কষ্ট দিচ্ছি সারাক্ষণ শরীরকে এই সারাক্ষণ খাবার মাধ্যমে। তো ধীরে ধীরে আমাদের শরীরকে কষ্ট দিলে শরীর সেটাকে নিতে পারবে। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। কিন্তু যদি আমরা তাকে ধীরে ধীরে কষ্ট দিই, ধীরে ধীরে সওয়াতে চেষ্টা করি, তাহলে শরীর কিন্তু সব সইবে। তাহলে প্রথমেই ডিটক্স ড্রিঙ্ক, তারপরে ফ্রুটস, যেটা 2 ঘন্টার মধ্যে হজম হওয়ার ক্ষমতা রাখে ফ্রুটসের মধ্যে। ফ্রুটস আপনি যদি 8টা থেকে 8:30টার মধ্যে খান, আপনার 11টা থেকে 12টার মধ্যে আবার একবার খিদে পাবে। সেই খিদেটা কি করে মেটাবেন? স্যালাড দিয়ে সমস্ত রকম সিজনাল ভেজিটেবলস, যেমন এখনকার যদি ধরেন গরমকালে শসা, টমেটো,
ধনে পাতা, লেটুস পাতা, এই ধরনের সমস্ত সিজনাল ভেজিটেবলস আপনারা প্লেট ভর্তি করে খাবেন। যেমন বলেছিলাম, আপনার যদি 60 কিলো ওজন হয় 600 গ্রাম ফ্রুটস লাগবে, স্যালাডস লাগবে 300 গ্রাম, ওই ফলের ওজনের অর্ধেক, 300 গ্রাম স্যালাডস ভরিয়ে পেট ভর্তি করে খান। কিন্তু দয়া করে এর মধ্যে লেবু বা নুন মেশাবেন না। লেবু বা নুন মেশালে আপনারা খেয়াল করবেন যে এই স্যালাড থেকে জল ছেড়ে দেয়। জল ছেড়ে দেওয়া মানে আমাদের শরীরে যদি রক্ত শূন্য হয়ে যায়, আমাদের শরীর হয়ে পড়ে দুর্বল। সেইভাবে এই স্যালাডস বা ভেজিটেবলস যদি নুন এবং লেবু সংযোগে আসে, সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় বা ওই সবজিগুলো রক্ত বেরিয়ে গেল, সেটা এই সবজি খেয়ে কিন্তু আপনাদের শরীরে কোনো রকম লাভ বা উপকার হবে না, উল্টো অপকার হবে, অম্বল হবে, অ্যাসিড হবে, বদহজম হবে। তো যদি আপনারা স্যালাডের উপর টপিংস দিতে চান, তাহলে আপনারা নারকোলকে কুড়িয়ে উপরে দিতে পারেন, দেখবেন সেটা খেতেও সুন্দর হবে এবং আপনার স্যালাডের নিউট্রিশন ভ্যালুও বেড়ে যাবে। আপনারা একদিন প্রথম দিন ট্রাই করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আপনাদের স্যালাডকে আপনারা বিভিন্ন রকম সবুজ পাতা দিয়ে গুছিয়ে খেতে পারেন, যেমন লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা, এই ধরনের বিভিন্ন রকম পাতা দিয়ে গার্নিশ করেও খেতে পারেন, খুব ভালো হবে। এই স্যালাড খাবার আধ ঘন্টা আপনারা কিচ্ছু খাবেন না, আধ ঘন্টা খাওয়া আপনাদের মনের মতো লাঞ্চ আপনারা গ্রহণ করতে পারেন, সেটি ভাত, রুটি, সবজি। ঠিক আছে, যারা অ্যানিমাল প্রোটিন খান তারা অ্যানিমাল প্রোটিন দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যতটা পরিমাণ ভাত আপনারা খাচ্ছেন, ধরুন 1 বাটি বা 2 বাটি ভাত খাচ্ছেন, ওই 1 বাটি 2 বাটি ভাতের সঙ্গে 1 বাটি ভাতের সঙ্গে 2 বাটি সবজি, 2 বাটি ভাতের সঙ্গে 4 বাটি সবজি, মানে যতটা আপনার ভাত হবে তার ডবল আপনাকে সবজি নিতে হবে। কেন, আমি প্রথমেই বলেছিলাম আমাদের শরীরে 70% জল, সেহেতু আমাদের জলীয় খাবার, যার মধ্যে জল বেশি আছে, সেই ধরনের খাবার আমাদের শরীরে দিলে সেটি সহজপাচ্য হবে এবং সহজেই আমাদের শরীরে হজম হয়ে সেই শরীরের নিউট্রিশন ভ্যালু যেতে পারবে। তাহলে আমাদের উচিত আমাদের সহজপাচ্য এবং জল জাতীয় খাবার খেতে, ওয়াটার রিচ ফুড। ঠিক আছে, যেমন ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো হচ্ছে ওয়াটার রিচ ফুড। কিন্তু আমরা দুঃখজনকভাবে আমাদের শরীরে 70% ওয়াটারলেস ফুড দিয়ে থাকি, যেমন ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, এগুলো সবই কিন্তু ওয়াটারলেস ফুড। এদের মধ্যে 10% বা 20% জল থাকে, যেখানে সবজিতে 90%, ফ্রুটসে 95% জল থাকে। তাহলে বুঝতেই পারছেন দু ধরনের খাবারের তফাৎ। আপনারা ওয়াটারলেস ফ্রুট খান, কিন্তু সেটা হবে 70-30 রেশিওতে। 70% হচ্ছে ওয়াটার রিচ ফ্রুট আর 30% হচ্ছে ওয়াটার পুয়ার ফ্রুট। ঠিক আছে, এইভাবে আপনার লাঞ্চ গ্রহণ করবেন। লাঞ্চ নেওয়ার পর বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে আবার একবার আপনাদের খিদে পেতে পারে, সেখানে আপনারা যে কোনো ধরনের ফ্রুটস, টক মিষ্টি ফ্রুটস, যেমন ধরুন আপনার মৌসুমী লেবু বা এখন বাতাবি লেবু পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা খেতে পারেন। বা যদি এগুলো হাতের সামনে না পান, ডাবের জল খেতে পারেন, বেস্ট। ফল খাওয়ার আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের বলে রাখি, আপনারা সকালে যে প্লেট ভর্তি করে ফল খাচ্ছেন, চেষ্টা করবেন সেই ফলের মধ্যে যেন মিষ্টি আর টক ফল একসঙ্গে না খাওয়ার জন্য। যে কোনো ধরনের ফল খাবেন, কিন্তু মিষ্টি ফল 3-4 ধরনের মিষ্টি ফল খান, যেমন পেঁপে, পেয়ারা, হ্যাঁ, তরমুজ, এগুলো মিষ্টি ফল। এই ধরনের ফল আপনি একসাথে খেতে পারেন। যদি টক জাতীয় ফল খেতেই হয়, যেমন ধরুন নাশপাতি, একটু টক ফল, সেটা একটু পরে খান, একসঙ্গে খাবেন না। মিষ্টি ফল খাওয়ার 15 মিনিট পরে আপনারা টক জাতীয় ফল খেতে পারেন। কিন্তু টক জাতীয় ফল খাওয়ার বেস্ট সময় হলো এই বিকেল 4টে, 4:30, মানে লাঞ্চ গ্রহণ করার 3 ঘন্টা পর। ঠিক আছে, এইভাবে আপনারা ফল খাবেন। সন্ধেবেলা আপনাদের খাবার কথা বললাম, সন্ধ্যে 7টা থেকে 7টার সময়। আপনারা চেষ্টা করবেন 6টা থেকে 6:30টার সময় আবার 1 প্লেট স্যালাড খাওয়ার জন্য। আপনাদের শরীরের ডিটক্স প্রক্রিয়া বা হিলিং প্রক্রিয়া যদি আপনারা বাড়াতে চান, তাহলে আপনারা 2বার স্যালাড গ্রহণ করতে পারেন, নাহলে একবার সকালে যে স্যালাড নিয়েছে তাতেই এনাফ।
কিন্তু যদি বেশি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ করতে চান, নিজেদের শরীরের স্কিন ভালো করতে চান, চুল ভালো করতে চান, দৃষ্টিশক্তি ভালো করতে চান, অনেক মুখে দেখবেন শ্বাসের মধ্যে দুর্গন্ধ আসে, কথা বললে অনেকে দূরে চলে আসে তাদের থেকে, ঠিক আছে? তাদের এই ধরনের সমস্যা থেকে দূরে যেতে গেলে, খুব তাড়াতাড়ি নিজের শরীরকে হিল করতে গেলে আপনারা ওয়াটার রিচ ফুড বেশি করে খাবেন। তার মধ্যে 2বার যদি স্যালাড দিতে পারেন সকালে আর ইভিনিংয়ে, তাহলে আপনার জন্য বেস্ট, ঠিক আছে? এরপরে আসি যে ডিনারে কি নেবেন। ডিনারে রুটি ভাত যাই খান না কেন চেষ্টা করবেন কিন্তু সবজিটা তার ডবল খাওয়ার জন্য, ঠিক আছে? আর রাতে যারা ক্রনিক কনস্টিপেশনে ভুগছে বা যাদের সত্যি সকালে বাউল মুভমেন্ট করতে অসুবিধা হয়, তাহারা সকালে সন্ধ্যেবেলায় খাবারের মধ্যে দয়া করে নন ভেজ খাবেন না। যদি নন ভেজ খেতেই হয় দিনের বেলা খান, যখন সূর্য আপনাদের মাথায় আছে, তখন আপনাদের শরীরে অগ্নাশয় বা অগ্নিগ্রন্থি খুব পাওয়ারফুল থাকে সূর্যের জন্য, সূর্যের উপস্থিতির জন্য। তখন আপনার যে কোনো ধরনের খাদ্য মানে অ্যানিমাল প্রোটিন শরীর ডাইজেস্ট করতে পারে। এমনিতেই অ্যানিমাল প্রোটিন ডাইজেস্ট করার একটু সময় বেশি লাগে, 18 থেকে 24 ঘন্টা, কিন্তু যদি আপনারা দিনের বেলা সেটা খান, সেটা আপনাদের সময়টা কম লাগবে এবং হজমও তাড়াতাড়ি হবে। রাতের বেলা অ্যানিমাল প্রোটিনকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। মাসে 2-1বার হচ্ছে, সেটা কিছু করার নেই, সেটা আপনারা চলুক, কিন্তু আমি কিন্তু আপনাদের কোনো রকম বাধ্যকতার মধ্যে ফেলছি না যে এটা খেতেই হবে। আপনাকে অপশান দিলাম, যদি আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে চান, শরীরকে ভালো রাখতে চান, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা অনুভব করতে না চান, কারণ যত শরীরে টক্সিন বাড়বে আপনাদের জয়েন্ট পেন বাড়বে, কারোর কোমরে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর কাঁধে ব্যথা, কনুইয়ে ব্যথা, সব ধরনের ব্যথার মূল কারণ হচ্ছে টক্সিন। এই টক্সিন কিন্তু আসে শরীরে যখন আমাদের শরীরে হজম প্রক্রিয়া ঠিক মতো না হয়, যখন শরীরে খাদ্য খাবার পচতে থাকে তখন থেকে, এবং বাউল মুভমেন্ট ঠিক মতো না হয়। তো আপনারা বুঝতেই পারছেন কনস্টিপেশন কিন্তু সব ধরনের রোগের মূলে। রাতের খাওয়া শেষ, এবারে যেভাবে বললাম খাবার 3 ঘন্টা পরে আপনারা ঘুমোতে যাবেন। আর যেটা মুখ্য বিষয় মানে জল আমাদের জীবন, কিন্তু জল খাবার যৌগিক নিয়ম রয়েছে, যে নিয়মটা ফলো করতে পারলে আপনাদের শরীরের খাবার সহজেই হজম হবে। আমরা তো সবসময় খাবারের নিউট্রিশনের দিকে ধ্যান দিই, খাবারে প্রপার প্রোটিন আসছে কিনা, ভিটামিন আসছে কিনা, সেগুলোর দিকে ধ্যান দিই, কিন্তু আমরা কেউ হজম খাবারটা হবে কিনা সেদিকে ধ্যান দিই না। সব ধরনের খাবার খেলেই হলো না, যা খাবার খাবো সেটা আমাদের হজমটা ঠিক মতো হয়। যখন হজম ঠিক মতো হবে তখনই আপনাদের শরীরে প্রপার নিউট্রিশন যাবে, সে ভিটামিন হোক, প্রোটিন হোক, যাই হোক, ঠিক আছে? চলুন এবারে খাদ্য খাবার নিয়ে লাইফস্টাইল নিয়ে আলোচনা করলাম, এবার জল খাওয়ার নিয়মটা বলে দিই। জল আপনারা খাবার 20 মিনিট থেকে আধ ঘন্টা আগে খাবেন, এবং খাবার পর 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাবেন। তাহলে আপনাদের শরীরে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে না আপনাদের খাওয়া জলটা। যারা ধরুন গলা শুকিয়ে যায় খেতে খেতে, তারা 1 থেকে 2 ঢোক জল খেতে পারেন, সেটাও কুলকুচি করে, কিন্তু তার বেশি নয়। তার বেশি যত জল আপনি খাবারের সঙ্গে বা খাবার সঙ্গে সঙ্গে খাবেন, খাবার শেষ করার সঙ্গে সঙ্গে খাবেন, তখনই আপনাদের হজম প্রক্রিয়া ব্যাহত ঘটাবে। কেন না, আমাদের অগ্নাশয় বা অগ্নিগ্রন্থি আমাদের হজম প্রক্রিয়ার কাজ করে থাকে। যেমন ধরুন আমরা খাবার রান্না করি আগুন দিয়ে, আগুনের সাহায্যে, সেরকম আমাদের পেটে খাবারও হজম হয় অগ্নাশয়ের সাহায্যে, অগ্নির সাহায্যে। কিন্তু আমরা যদি খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি জল খেয়ে নিই ঢক ঢক করে, তখন সেই জলটা দিয়ে আমাদের এই অগ্নাশয়ের কাজে ব্যাঘাত ঘটায় বা অগ্নিকে কমিয়ে দেয় বা বুঝিয়ে দেয়, তো তখন আমাদের হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। এবার সেই হজম না হওয়া খাবারগুলো শরীরে জমতে থাকে টক্সিন ক্রিয়েট করার জন্য। দয়া করে এই নিয়মটা মনে রাখবেন, খাওয়ার আধ ঘন্টা থেকে 20 থেকে 30 মিনিট আগে জল খাবেন, এবং খাওয়ার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে জল খাবেন।
এবার চলুন কিছু মূল আসন এবং ধৌতি প্রক্রিয়া আপনাদের করে দেখাই। একটু আমাকে সময় দিন, আমি একটু সেট আপটা করে নিই। প্রথমে দেখাবো বিপরীত করণী মুদ্রা, যেটি আপনারা সকালে ঈশতুষ্ট জল পান করার পরে পরে আপনারা করবেন। সেটি হলো বিপরীত করণী মুদ্রা। বিপরীত করণী মুদ্রা করার মাধ্যমে আমরা আমাদের জল খাওয়ার পরে যদি বিপরীত করণী মুদ্রা করা হয়, তাহলে সেই জলটা আমাদের পুরো পাকস্থলীতে, পুরো ইন্টেস্টাইনের মধ্যে জলটা ঘোরে। ঠিক আছে, আমাদের শরীর তো সোজা বসে, যেভাবে জলটা খেলাম, জলটা খাওয়ার পরে নিচের দিকে যাচ্ছে, কিন্তু যদি আমরা বিপরীত শরীরটাকে উল্টো দিকে করে দিই, তাহলে সেই জলটা গেল এবং গিয়ে শরীরের মধ্যে জলটা পুরো ঘুরবে, ঘুরে শরীরের সমস্ত নোংরাকে অ্যাকিউমুলেট করে টেনে আনার চেষ্টা করবে মলদ্বারের দিকে। তখনই আমাদের প্রপার প্রেসার আসবে টয়লেট করার জন্য। সেটা এক নম্বর হচ্ছে বিপরীত করণী মুদ্রা, তারপরে পবনমুক্ত আসন, ভুজঙ্গাসন, লাস্টে আসবে যোগ মুদ্রা। পরপর আপনাদের সেগুলো করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। বিপরীত করণী মুদ্রা, এভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে এবং ধীরে ধীরে দুই পা এভাবে উপরে তুলব এবং কনুইয়ের মাধ্যমে দুটো কনুইটাকে মাটিতে ঠেকিয়ে ধীরে ধীরে শরীরকে উপরে তোলা হবে এবং কোমরের পেছনে এভাবে হাত দিয়ে শরীরটাকে সোজা করতে হবে। এইভাবে আপনাদের সাধ্য মতো 1 থেকে 2 মিনিট থাকবে। এবং ধীরে ধীরে শরীরকে ব্যালেন্স করার মাধ্যমে শরীরটাকে নিচে নামাবেন। এইভাবে এটি হলো বিপরীত করণী মুদ্রা। শরীরটাকে বিপরীত দিকে আমরা তুলে রাখলাম, মাধ্যাকর্ষণে উল্টো দিকে আমাদের শরীরটাকে পাঠালাম, যাতে যে জল গ্রহণ করলাম বিশুদ্ধ জল, সেটা আমাদের শরীরের ভেতরের সমস্ত অর্গানকে পরিষ্কার করতে সাহায্য করবে এবং শরীরের নোংরাগুলোকে টেনে মলদ্বারের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, এরপরে আসি পবনমুক্ত আসন। পবনমুক্ত আসন এভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে একটা পাকে টেনে পেটের উপরে আনবো। এভাবে শ্বাস বন্ধ করে, শ্বাস নেওয়ার পর শ্বাস বন্ধ করে 5 সেকেন্ড থাকার পরে শ্বাস ত্যাগ করতে করতে পাটাকে সোজা করতে হবে। এইভাবে একবার ডান পা, একবার বাঁ পা এবং একসঙ্গে 2 পা এইভাবে প্র্যাকটিস করব। বলে রাখি, যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা, তারা 2 পা একসঙ্গে তুলবেন না। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা, তাদের কিন্তু বিপরীত করণী মুদ্রা করলে চলবে না। তারা শুধুমাত্র পবনমুক্ত আসন, ভুজঙ্গাসন এবং যোগ মুদ্রা অভ্যাস করবেন। এটি হলো পবনমুক্ত আসন। একবার ডান পা, একবার বাঁ পা এবং 2 পা, এইভাবে 1 সেট, এইভাবে 4 সেট আপনাকে পবনমুক্ত আসন অভ্যাস করতে হবে। আরেকবার বলে রাখি, যাদের লো ব্লাড প্রেশার, তারা 2 পা একসঙ্গে তুলবেন না, একটা একটা করে পা তুলে পবনমুক্ত আসন অভ্যাস করবেন। যাদের হাই ব্লাড প্রেশার, তারা বিপরীত করণী মুদ্রা করবেন না। এরপরে আসি পবনমুক্ত আসনের পর আসি ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনে আপনারা এভাবে উপর হয়ে শুয়ে পড়বেন। উপর হয়ে শুয়ে দুটো পায়ের পাতা এক জায়গায় করবেন, করে 2 হাত বুকের পাশে রেখে কপাল মাটিতে রাখবেন। রাখার পর
পেটের উপরে ভর দিয়ে দম নিতে নিতে সিলিংয়ের দিকে দেখবো, এইভাবে দম ছাড়তে ছাড়তে ফিরে আসবো। এটা 10 বার প্র্যাকটিস করার পর এইভাবে রেস্ট নিতে হবে। এই গেল আপনার ভুজঙ্গাসন। এরপরে আসি যোগ মুদ্রা। যোগ মুদ্রা আপনারা যারা পারবেন তারা পদ্মাসনে বসবেন, না হলে আপনারা সুখাসনে এইভাবে বসতে পারেন। পদ্মাসনে বসলে বেস্ট যদি পারেন। যেমন আমি পদ্মাসনে বসলাম। যোগ মুদ্রায় এই হাতের একটা ধরার টেকনিক আছে, মানে হাতটাকে পেছন দিকে এভাবে রাখতে হবে। ছেলেরা বাম হাতের মাধ্যমে ডান হাতের কবজি ধরবেন, আর মেয়েরা ঠিক উল্টো দিক, মানে ডান হাতের মাধ্যমে বাঁ হাতের কবজি ধরবেন পেছন দিকে। তো আমি বাঁ হাতের মাধ্যমে ডান হাত পেছন দিকে ধরলাম, ধরে শ্বাস গ্রহণ করলাম এবং শ্বাস ত্যাগ করতে করতে এইভাবে মাথা নিচের দিকে আনতে হবে, এনে কপাল মাটির দিকে থাকতে হবে। আবার শ্বাস নিতে ফিরে আসতে হবে। শ্বাস ত্যাগ করতে করতে এভাবে নিচে আসবেন। এখানে নিচে আবার এসে 5 সেকেন্ড হোল্ড করবেন এবং তারপরে শ্বাস নিতে নিতে ফেরত চলে আসবেন। এইভাবে এটি 10 বার অভ্যাস করবেন। এই 4টি আসন জল খাওয়ার পরে সকালে আপনাদেরকে অভ্যাস করতে হবে। বিপরীত করণীয় মুদ্রা, পবন মুক্ত আসন, ভুজঙ্গাসন এবং যোগ মুদ্রা, এগুলো করার সঙ্গে সঙ্গেই বা করতে করতেই আপনাদের বাওয়াল মুভমেন্টের প্রেশার আসবে। ঠিক আছে, আসি এরপরে যে আর কি ধৌতি। এরপরে আসি ধৌতি। প্রথমে আসি অগ্নিসার ধৌতি নম্বর 1। কেন আমাদের এই জায়গাটা হজম তন্ত্রের মধ্যে অগ্নাশয় হচ্ছে এমন একটা অর্গান বা গ্রন্থি যেটি আমাদের হজম প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো এই অগ্নাশয়কে যদি আপনাদের স্ট্রং বানাতে হয় তাহলে এই ধৌতিগুলো আপনাকে অভ্যাস করতে হবে। প্রথমে আসি অগ্নিসার ধৌতি নম্বর 1। এইভাবে পদ্মাসনে বা সুখাসনে বসে আপনারা অভ্যাস করতে পারেন। অগ্নিসার ধৌতি নম্বর 1-এ আপনাদের শ্বাস নিতে নিতে পেটটাকে ভেতর দিকে টানতে হবে। আমাদের নর্মালি কি হয়, শ্বাস নিলে পেটটা ফুলে ওঠে, কিন্তু এখানে করতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে পেট ভেতর দিকে টানতে হবে। এইভাবে শ্বাস নিয়ে ধরে রাখার কোনো দরকার নেই বা কোনো ব্যাপার নেই। শ্বাস নেবেন, পেটটা ভেতরে টানবেন, আর শ্বাস ছাড়বেন, পেট রিল্যাক্স করবেন। এইভাবে এরপরে অগ্নিসার ধৌতি নম্বর, এরপরে সহজ অগ্নিসার ধৌতি। সহজ অগ্নিসার ধৌতিকে আমাদের 8টা আঙুল এইভাবে নিয়ে নাভির ওপর রাখতে হবে, আর এই বুড়ো আঙুলটা জাস্ট পাঁজরের তলায় এইভাবে রেখে 2 হাতের আঙুলের মাধ্যমে, 2 হাতের 8 আঙুলের মাধ্যমে এইভাবে চাপ দিতে হবে নাভির ওপরে। ধীরে ধীরে নাভির ওপর চাপ দেবেন। এইভাবে চাপ দেওয়ার মাধ্যমে আপনাকে মিনিমাম 50 থেকে 100 বার এটি অভ্যাস করতে হবে। এটি আমাদের শরীরের অগ্নাশয়কে অ্যাক্টিভ করবে, অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করবে। অগ্নাশয় বা প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটি সারাদিন চলে, সেজন্য ওটাকে অ্যাক্টিভ করা আমাদের খুব দরকার, খুব প্রয়োজন। অগ্নিসার ধৌতি হয়ে গেল, অগ্নিসার ধৌতি নম্বর 1 সহজ অগ্নিসার ধৌতি হয়ে গেল। এরপরে আসি আরো একটা সহজ আসন, সেটি হচ্ছে উড্ডয়ন বাঁধ। উড্ডয়ন বাঁধ আমি আপনাকে
হাঁটু গেড়ে দেখাচ্ছি, এটা একবার দাঁড়িয়ে করতে পারেন। এটার জন্য আপনাকে এইভাবে দেখাতে আমি বাধ্য, নাহলে পেটটাকে দেখাতে পারবো না। এইভাবে ঝুঁকে দাঁড়াবেন, শ্বাস ত্যাগ করে পেটটাকে ভেতরে টানতে হবে এইভাবে। এটি হলো উড্ডীয়মান বাঁধ। এটির মাধ্যমে আমাদের ইন্টেস্টাইন, লিভার, প্যানক্রিয়াস এগুলোকে সক্রিয় করা যায়, অ্যাক্টিভ করা যায় এবং স্ট্রং করা যায়। তো কি কি আসন আপনাদের সঙ্গে শেয়ার করলাম? প্রথম হচ্ছে বিপরীত করণী মুদ্রা, পবন মুক্তাসন, ভুজঙ্গাসন, যোগ মুদ্রা, অগ্নিচার ধৌতি নাম্বার 1, এই যে শ্বাস নিয়ে পেট ভেতরে টানা, সহজ অগ্নিচার ধৌতি, এইভাবে 50 থেকে 100 বার অভ্যাস করবেন। এর মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার কোনো ব্যাপার নেই, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস রেখেই এইভাবে প্র্যাকটিস করতে হবে সহজ অগ্নিচার ধৌতি। এরপরে এলো উড্ডীয়মান বাঁধ, শ্বাস ত্যাগ করে পেটটাকে ভেতরে টানা। এরপরে একটা মুখ্য আসন দেখাই, সেটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রিয় আসন। এটা একটু অভ্যেস করা আপনাদের পক্ষে কঠিন হতে পারে, কিন্তু এটা যদি আয়ত্তে আনতে পারেন তাহলে খুবই উপকারী। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা খুব উপকার। পা দুটো ছড়িয়ে এভাবে বসতে হবে। এটা অর্ধ মৎস্যেন্দ্রিয়াসনের কিছু ধাপের মাধ্যমে আমি দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে একটা পা ছড়িয়ে দেবেন, একটা পা ভাঁজ করা অবস্থায়, এই হাতটা পেছন দিকে রেস্ট, এই হাতটা এইভাবে এসে, মানে যেই পাটা নিচের দিকে আছে ডান পা, সেই হাতটা উপরে থাকবে, ঠিক আছে? যেই পাটা ভাঁজ আছে সেই হাতটা, মানে বাম পা ভাঁজ করা আছে, সেই বাঁ হাত পেছন দিকে ব্যালেন্স হবে, আর ডান হাত যেহেতু নিচে আছে এটা উপর দিকে এইভাবে ক্রস করে আসবে। এইভাবে ক্রস করে এসে আপনাদের পাকে এভাবে ধরতে হবে এবং পেছন দিকে এভাবে টানতে হবে। শ্বাস ত্যাগ করে আমাকে ঘুরতে হবে। শ্বাস ত্যাগ করার পর এখানে শ্বাস স্বাভাবিকভাবে থাকবে, আবার শ্বাস নিতে নিতে আমি ফিরে আসবো। আপনাদেরকে সাইড থেকে এভাবে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে এইভাবে আপনাদের সাধারণত 10 থেকে 15 সেকেন্ড থাকবেন। তারপরে অন্য পায়ে ডান পা ভাঁজ করলাম, ডান হাত পেছনে গেল, বাঁ পা নিচে আছে, বাঁ হাত দিয়ে এই পাটাকে ধরতে হবে এইভাবে। এটি হলো অর্ধ মৎস্যেন্দ্রিয়াসনের প্রথম ধাপ। এটাকে আমরা বক্রাসন বলি, বক্রাসন বলে থাকি। এবার অর্ধ মৎস্যেন্দ্রিয়াসনের দ্বিতীয় ধাপে আসি, দ্বিতীয় বা ফাইনাল ধাপ। প্রথমে এইভাবে রেখেছিলাম, এবারে আমি বাঁ পাটাকে ভাঁজ করে এইভাবে নিয়ে নেব যাতে পাশাপাশি টাচ করে, ঠিক আছে? এবং ডান পাকে বাঁ পা ক্রস করে এই পাশে রাখলাম, হ্যাঁ? এবার বাঁ হাত দিয়ে ডান পাটাকে আমাকে এইভাবে চাপ দিতে হবে, চাপ দিয়ে ডান পায়ে পাতা ধরতে হবে। এবার ডান পায়ে পাতা ধরলাম, ধরে ডান পায়ে পা নিচে আর ডান দিকে এভাবে ঘুরতে হবে এক্সেল করার মাধ্যমে। এটি হলো অর্ধ মৎস্যেন্দ্রিয় আসন। দেখো অন্য পায়ে একটু ঘুরে দেখাই, ডান পাটা এভাবে রাখলাম, বাঁ পা এভাবে এলো, ডান হাতটা দিয়ে কভার করে বাঁ হাত ব্যালেন্স পেছনে ধরা হবে এইভাবে।
এটি অর্ধ মসৃণ আসন। আপনাদের যদি এই আসনগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি ডাইরেক্ট ডিএম করবো আপনাদের সঙ্গে, বা আপনাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদেরকে এই ব্যায়ামগুলি দেখাবো। বা অনলাইনে যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমার যোগা ক্লাসে যুক্ত হতে পারেন, তাহলে অনলাইনে যুক্ত করার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার 9073025515, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ডাইরেক্ট কল করেও আমাকে যোগাযোগ করতে পারেন। 9073025515, 9073025515, এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন সকাল 8টা থেকে রাত 9টা অবধি। আশা করি আপনাদেরকে আমি আমার সাধ্যমতো সাহায্য করতে পারবো। আপনাকে বিভিন্ন রকম যোগাসনের মাধ্যমে আপনারা কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, সুস্থ করে তুলবেন, সেইটা ট্রেনিং দেওয়ার জন্য। এবং আমার সঙ্গে অনলাইন ক্লাসে আপনি শুধুমাত্র যোগা শিখবেন না, কিভাবে আপনি প্রপার ডায়েট ফলো করবেন, কী করে আপনার লাইফস্টাইলকে আপনি সুস্থ করে তুলবেন, হেলদি করে তুলবেন, সেটাও আপনি শিখবেন। এবং একসঙ্গে অনেক মানুষের সঙ্গে যখন আপনারা ক্লাস করবেন এবং আমাদের যে সেলফ কিওর লাইফস্টাইল হাব যে কমিউনিটি আছে, সেই কমিউনিটি বা গ্রুপের মধ্যে যখন আপনারা যুক্ত হবে, তখন একই ধরনের একই মনস্তত্ত্ব তাত্ত্বিক মানুষের সঙ্গে যখন আপনারা থাকবেন, তখন একটা অরা কাজ করবে আপনাদের সকলকে সুস্থ করে তোলার যে একটা চাহিদা, সেই চাহিদাটা আসবে আপনাদের মধ্যে। ঠিক আছে? তো আশা করি কনস্টিপেশন সম্বন্ধে অনেক ধারণা আপনাদের আমি দিতে পারলাম, অনেক ভুল ধারণা আপনারা দূর করতে পারলাম। আর একটা মেজর জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা চেষ্টা করবেন ঠান্ডা জল, আইসক্রিম এগুলোকে অ্যাভয়েড করার জন্য। ঠান্ডা জল, আইসক্রিম যদি আপনারা খান, তাহলে আমাদের শরীরকে অনেক কষ্ট করতে হয়, আমাদের শরীরে অনেক ঊর্জা বা প্রাণ শক্তি নষ্ট করতে হয় সেই জলটাকে শরীরের জন্য গরম করার জন্য। কেন? আমাদের শরীরের ভেতরে গরম, এবং আমাদের শরীরে যদি আমরা অবাঞ্ছিতভাবে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খাই, তাহলে যেই ওই ঠান্ডা জল বা পানীয় আমাদের শরীরের ভেতরে গেল, শরীরের সমস্ত রক্ত লেগে পড়ে ওই ঠান্ডা জল বা আইসক্রিমকে গরম করার জন্য, শরীরের মতো করে তোলার জন্য। তখন শরীরে অনেক প্রাণশক্তি নষ্ট হয়। তখন শরীরের মধ্যে যে রক্তগুলো অন্যান্য অর্গানকে হেল্প করছিল, সেই সব জায়গা থেকে সেই রক্তের সাপ্লাই কমে গিয়ে সব রক্ত চলে আসে আমাদের প্যানক্রিয়াসে বা অন্যাশয়ে সেই ঠান্ডা জলকে গরম করার জন্য। তারপর বুঝতে পারছেন ঠান্ডা জল কতটা মারাত্মক। আপনার শরীর যখন ঠান্ডা হয়ে যায় বা আমাদের শরীর যখন ঠান্ডা হয়ে যায়, তখন মানে কি আমাদের শরীরের মৃত্যু ঘটেছে। সেই ঠান্ডা শরীরকে আমাদের নিজের বাড়ির লোকেরাও বাড়িতে বেশিক্ষণ রাখে না, সঙ্গে সঙ্গে বাইরে থেকে বের করে দেয়। ফলে শরীরকে ঠান্ডা করা থেকে দূরে থাকুন। ঠিক আছে? শরীরকে ঠান্ডা করবেন না, শরীরকে সবসময় চেষ্টা করুন যে মডারেট টেম্পারেচারে রাখতে এবং সহজপাচ্য খাবার খেতে, সুস্থ জীবনশৈলী মেনে চলতে, ঠিক সময় ঘুমানো, ঠিক সময় ঘুম থেকে ওঠা এবং ঠিক সময় খাওয়া, এই নিয়মটা মেনে চলতে। দেখুন, আমরা জীবনের দৌড়ে হয়তো খাওয়া দাওয়া টাইম পাই না, ঠিক সময় ঠিকভাবে খাই না, কিন্তু এই জীবনটা যার জন্য দৌড়চ্ছি, এই শরীরটাকে নিয়ে দৌড়চ্ছি, এই শরীরটাই যদি না থাকে, তাহলে আপনি কি নিয়ে দৌড়াবেন? কি নিয়ে আপনি টার্গেট অ্যাচিভ করবেন? কি নিয়ে আপনি স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাবেন? কিভাবে আপনি আপনার সন্ততিকে মানুষ করবেন? বয়স্ক বাবা মাকে দেখভাল করবেন? নিজের দেখভাল করবেন যদি আপনি সুস্থ না থাকেন? আপনার শরীর দিনের শেষে সবকিছু। দিনের শেষে যদি শরীর আপনার সঙ্গে থাকে, তাহলে সবাই আপনার সঙ্গে থাকবে। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, কেউ আপনার পাশে থাকবে না। কয়েকদিন একটু দেখভাল করবে, আহারে বাবারে করবে, কিন্তু চিরকাল আপনার সঙ্গে কেউ থাকবে না। চিরকাল আপনার সঙ্গে কে থাকবে? আপনার শরীর। ইয়োর হেলথ ইজ ইয়োর ওয়েলথ।
সুতরাং ভগবানের দেওয়া এই শরীরকে আশীর্বাদ হিসেবে পেয়েছেন, এটাকে এই আশীর্বাদটাকে মেনটেন করার চেষ্টা করুন। ভগবানের দেওয়া খাদ্য খাবার, যেগুলো ন্যাচারাল ফ্রুটস, যেগুলো ন্যাচারাল ফুড, যেগুলো আমরা ডাইরেক্টলি প্রকৃতি থেকে পাচ্ছি, মা প্রকৃতি যেগুলো আমাদের দিচ্ছে সেগুলো খাওয়ার চেষ্টা করুন। আর্টিফিশিয়াল খাবার বর্জন করুন, প্যাকেট জাতীয় খাবার বর্জন করুন, তাহলে আপনি নিজের সুস্থ জীবন মেনটেন করতে পারবেন। আজকে আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও, লাইভ ভিডিও কেমন লাগলো। যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেইগুলো আপনাদের কেমন লাগলো। ইনফরমেশনগুলো সম্বন্ধে কোনো রকম সন্দেহ থাকলে বা কোনো রকম যদি কোনো মিসকমিউনিকেশন হয় বা কোনো রকম ভুল বোঝেন বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে লিখে জানাবেন, কমেন্ট করে জানান। আর কোন রোগ সম্বন্ধে বা রোগের সমাধান সম্বন্ধে আপনারা আলোচনা করতে চাইছেন আমার সঙ্গে, আমি পরবর্তী ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে। আপনারা দয়া করে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে। আপনারা চান যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা যাতে সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন, ওষুধ, ডাক্তার বা কোনো রকম আর্টিফিশিয়াল ট্রিটমেন্টের সাহায্য ছাড়া। তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। যা যা এই ভিডিওর মধ্যে বললাম আপনারা যদি ফলো করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনারা ফল পাবেন খুব তাড়াতাড়ি। খাদ্য খাবার বা খাদ্যনীতি মেনটেন করার সঙ্গে সঙ্গে যদি আপনারা এই আসন এবং মুদ্রাগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের কনস্টিপেশন রোগকে হারিয়ে ফেলতে পারবেন। কনস্টিপেশন রোগকে হারিয়ে ফেলতে পারলেই আপনি দেখবেন ধীরে ধীরে আপনাদের বিভিন্ন ধরনের রোগ, যেমন স্কিনের রোগ, চুলকানি, র্যাশ, তারপর চুল পড়া উঠে যাওয়ার রোগ, অকালপক্কতা, চোখের রোগ, ঠিক আছে, চোখের ধরুন দৃষ্টি দুর্বল যাদের হয়েছে, চোখে কম দেখছেন, হ্যাঁ, এই ধরনের রোগ, এবং ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এই ধরনের রোগকে তো আপনারা সহজেই এই চুটকির মাধ্যমে আপনারা হারিয়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি অনেক ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছি, এবং আপনারা দয়া করে যদি এর 50% মেনে চলেন না, দেখবেন নিশ্চয়ই ফল পাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। যেমন কথা দিয়েছিলাম, আপনারা যারা যারা আমার সঙ্গে শেষ পর্যন্ত লাইভে আছেন তাদের সকলকে আমি কোষ্ঠকাঠিন্য রোগ থেকে দূর করা যে টেমপ্লেট রয়েছে, ঠিক আছে, যেটা আপনারা ফলো করতে পারবেন খুব ইজিলি, সেটা আমি শেয়ার করব। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।